welcome back to my channel. আমি সৃঞ্জনা তোমাদের সাথে জুলজি বিএসসি সেমিস্টার 1 এর ইউনিট 6 সেল সাইকেল চ্যাপ্টারের ফার্স্ট টপিক অর্থাৎ ফেজেস অফ ইউক্যারিওটিক সেল সাইকেল এইটা আমি আজকে পড়াবো। আর এর রিলেটেড যা যা নোটস আছে আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আর তোমাদের কাছে একটা খুব ভালো সুযোগ চলে এসছে, @সৃঞ্জনা08 এই টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করলে তোমরা সরাসরি আমার কাছে অ্যাডমিশন নিতে পারবে। আর যাদের টেলিগ্রাম নেই তারা ফেসবুক চ্যানেল একাডেমিক অস্ত্রতে মেসেজ করো এবং তোমরা তোমাদের সিটটা নিজের রাইট বুক করে নাও। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। এই ফেজেস অফ ইউক্যারিওটিক সেল সাইকেল আমরা মোটামুটি 11 অথবা ক্লাস 12-এ পড়ে এসেছি, কিন্তু আমি তোমাদেরকে ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমে যে কনসেপ্টটা দেবো বা যে নোটসটা দেবো সেটা একদম গোড়া থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত, অর্থাৎ বেসিক থেকে অ্যাডভান্স। সো তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই যে তোমরা ভুলে গেছো বা তোমাদের কোনো এনাফ কনসেপ্ট নেই এই জন্য, ঠিক আছে? শুধুমাত্র ভিডিওটা পুরোপুরি দেখো, বোঝার চেষ্টা করো। কোনো ডাউট থাকলে আমায় কমেন্ট বক্সে জানাও, অবশ্যই আমি তোমাদের রিপ্লাই করে দেবো, ঠিক আছে? সো চলো, ফেজেস অফ ইউক্যারিওটিক সেল সাইকেল মেনলি দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে ইন্টারফেজ, একটা হচ্ছে এম ফেজ, দ্যাট ইজ মাইটোসিস ফেজ, ঠিক আছে? এই ইন্টারফেজও আবার তিনটি ভাগে বিভক্ত, সেইটা হচ্ছে কি G1 ফেজ, G2 ফেজ আর এস ফেজ, ঠিক আছে? এই ইন্টারফেজও তিনটি ভাগে বিভক্ত। প্রথম হচ্ছে G1 ফেজ, তারপরে হচ্ছে এস ফেজ, তারপরে হচ্ছে G2 ফেজ। এই G1 ফেজকে আবার গ্যাপ ফেজও বলে। দিস ইজ অলসো নোন অ্যাজ গ্রোথ ফেজ, ঠিক আছে? এখানে একটা সেলের প্রাইমারি গ্রোথ হয়, ঠিক আছে? এই ইন্টারফেজটা সম্বন্ধে আমরা একটুখানি জানি যে এই ইন্টারফেজে কি হয়। ইন্টারফেজ হচ্ছে সব থেকে বড় একটা ফেজ, বা ইট ইজ দ্য লংগেস্ট ফেজ অফ অল। কেন? কারণ এখানে একটা সেলের গ্রোথ হয়, লেখা আছে দেখতে পাচ্ছ এখানে। যা যা প্রাথমিক যে ফাংশনগুলো তারা প্লে করে সেটা এখান থেকে শুরু হয়। এখানে সেল ডিভিশনের জন্য এম ফেজে যে সেল ডিভিশন হচ্ছে সেইটার জন্য প্রিপারেশন এখানে নেয়, আরও অনেক কিছু হয়, ঠিক আছে? এই ইন্টারফেজটা হচ্ছে এমন একটা ফেজ যেখানে সেল তার সেল ডিভিশন এবং বৃদ্ধির জন্য প্রিপারেশন নেয় এবং বেশিরভাগ সময়টাই এই ইন্টারফেজে ব্যয় করে। এবং এই ফেজটা গুরুত্বপূর্ণ কারণ এইটা আমাদেরকে এনশিওর করে যে সেলের সমস্ত উপাদান, বিশেষ করে ডিএনএ বিভাজনের আগে অর্থাৎ ডিভিশনের আগে সঠিকভাবে রেপ্লিকেটেড হয়েছে কিনা। এই ইন্টারফেসটা তিনটি উপপর্যায় নিয়ে গঠিত, যেটা আমি বললাম তোমাদেরকে, G1 ফেজ, এস ফেজ এবং G2 ফেজ। এই G1 ফেজটা কি বললাম? গ্রোথ ফেজ। এই G1 ফেজটাকে গ্রোথ ফেজ বলা হয়। এই ফেজে একটা সেলের ইনিশিয়াল বা প্রাথমিক গ্রোথটা শুরু হয়। এবার G1 ফেজে সেলটা থাকাকালীন তার আয়তনটা বৃদ্ধি পায়। এবার আয়তন মানে হচ্ছে ধরো এই একটা এরকম সেল ছিল, সেলটা এখন এরকম হয়ে গেল। কি করে আয়তনটা বৃদ্ধি পাচ্ছে? কারণ সেলটা প্রোটিন, লিপিড এবং অন্যান্য প্রয়োজনীয় জৈব অণু সংশ্লেষ করে সে আয়তনে বৃদ্ধি পাচ্ছে। তার মানে আমরা জানলাম যে G1 ফেজে গ্রোথ ফেজ, এখানে বৃদ্ধি হয়। কাদের বৃদ্ধি হয়? যারা নিউলি ফর্ম ডটার সেল তাদের বৃদ্ধি হয়েছে। কোথা থেকে তারা নিউলি ফর্ম ডটার সেলগুলো তৈরি হয়েছে? এম ফেজ থেকে। এম ফেজের এই একটা গোটা সেল থেকে যখন একটা দুটো আলাদা সেল বেরোয় তখন এই প্রত্যেকটা সেলের গ্রোথ হয়। কোথায় গ্রোথ হয়? এসে G1 ফেজে গ্রোথ হয়, ঠিক আছে? এবং কি হয় এখানে? ডিএনএ সিনথেসিসের জন্য প্রস্তুতি নেয় G1 ফেজের সেলগুলি, ঠিক আছে? হলো। এইবারে তোমাদের যে সেকেন্ড আছে এস ফেজ, সেইটা আমরা বলবো, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা আমার বলার ছিল এখানে। G0 ফেজ আমরা সবাই জানি, G0 ফেজ ইজ আ রেস্টিং ফেজ। তো এখানে রেস্টিং ফেজটা কেন বলা হয়েছে? G1 ফেজে যে সেলগুলো, ধরো আমাদের মধ্যেও কোনো কোনো এক্সেপশন যেমন দেখা যায়, তেমন সেলেদের মধ্যেও কোনো এক্সেপশন দেখা যায়। এবার সেলেদের মধ্যে এক্সেপশন হলে কি হবে? সেলেদের মধ্যে এক্সেপশন হলে ধরো কোনো সেল কাজ করছে না, তো ওই সেলটাকে ডিগ্রেড করে আমরা G0 ফেজে পাঠিয়ে দিই। তার মানে এটা G1 ফেজ। তারপরে হচ্ছে এখানে G0 ফেজ। এই ফেজের কিন্তু সেল সাইকেল কিন্তু চলছে, ঠিক আছে? এইটা হচ্ছে এস ফেজ, এটা হচ্ছে G2 ফেজ, আবার যেমন চলছে তেমন চলছে। এখানে তোমাদের আমি খুব সুন্দর ছবি দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে পড়ে নেবে। এখান থেকে কিন্তু ছবি মাস্ট। আমি বারবার ধরে প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলছি, যতই লেখো ছবি কিন্তু দিতে হবে। ডায়াগ্রাম কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? এবার আমরা পড়বো হচ্ছে কি এস ফেজ।
এস ফেজ মানে হচ্ছে সিনথেসিস ফেজ, ঠিক আছে। এখানে কি হয়, ডিএনএ সিনথেসিস হয় অথবা ডিএনএ রেপ্লিকেশন হয়। এই ফেজটার আরেকটা নাম হচ্ছে সিনথেসিস ফেজ। এই ফেজে ডিএনএ সিনথেসিস হয় এবং এই ফেজে প্রত্যেকটা ক্রোমোজোম ডিএনএ রেপ্লিকেটেড করা হয় বা ইচ ক্রোমোজোম ডিএনএ ইজ রেপ্লিকেটেড, যার ফলে প্রতিটা ক্রোমোজোমের জন্য দুটি আইডেন্টিক্যাল ডিএনএ মলিকিউলস তৈরি হয় এবং ডিএনএ সংশ্লেষের পরে বা ডিএনএ সিনথেসিসের পরে প্রতিটা ক্রোমোজোম একটি একক ক্রোম্যাটিড থেকে দুটি আইডেন্টিক্যাল সিস্টার ক্রোম্যাটিডে রূপান্তরিত হয়, যেটা সেন্ট্রোমিয়ারে সংযুক্ত থাকে। দেখতে অনেকটা স্ট্রাকচারটা এরকম হবে ক্রোমোজোম। আমি এখানে ঠিকঠাক করে আঁকতে পারছি না, এটা হচ্ছে তোমাদের সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত থাকছে, ঠিক আছে। এই ক্রোমোজোম সিস্টার ক্রোম্যাটিড সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত থাকছে, এটা হচ্ছে এস ফেজে। বোঝা গেল? যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা পজ করে আগে নিয়ে যাবে, আগে নিয়ে গিয়ে বুঝবে, ঠিক আছে। এছাড়াও তোমাদের কাছে একটা খুব ভালো সুযোগ চলে এসছে, @সৃঞ্জনা08 টেলিগ্রামে এই চ্যানেলে মেসেজ করলে তোমরা আমার কাছে সরাসরি অ্যাডমিশনের সুযোগ পেয়ে যাবে, অথবা যাদের টেলিগ্রাম নেই তারা ফেসবুক পেজ একাডেমিক অস্ত্রতে সার্চ করে আমাকে মেসেজ করো তোমাদের অ্যাডমিশন রিলেটেড। আমি তোমাদের 7খানা সাবজেক্টের মধ্যে 7খানা সাবজেক্টই কিন্তু পড়িয়ে থাকি উইথ প্রপার নোটস অ্যান্ড প্রপার গাইডেন্স উইথ মক টেস্ট, ঠিক আছে। ওকে, সো চলো, জি টু ফেজ হচ্ছে গ্যাপ ফেজ অর গ্রোথ ফেজ। এটাও হচ্ছে আরেকটা গ্রোথ ফেজ। এটা হচ্ছে জি2 ফেজকে ফাইনাল গ্রোথ ফেজ বলা হয়, কারণ এই ফেজে সেলটি প্রোটিন সংশ্লেষ করে এবং প্রোটিনগুলি যেগুলি মাইটোসিসের জন্য প্রয়োজন এবং ডুপ্লিকেটিং সাম অর্গানেলিস অ্যান্ড ইনক্রিজিং ইটস এনার্জি রিজার্ভার্স, অর্থাৎ শক্তি মজুত করে বৃদ্ধি করে, মানে শক্তি তারা মজুত করে এবং সেটাকে বৃদ্ধি করায়। আর এই সবই হয় মাইটোসিস ফেজের প্রস্তুতির জন্য, কারণ এর পরের ফেজটাই হচ্ছে এম ফেজ। এই ফেজে কি হয়, এই ফেজে সেলটা ডিভিশন করা হয়, ঠিক আছে। এম ফেজ হচ্ছে এমন একটা ফেজ, এই যে এম ফেজ আমি বলছি, এম ফেজ হচ্ছে এমন একটা ফেজ যেখানে এম ফেজটা হচ্ছে দেখো, এম ফেজ মাইটোটিক ফেজ বলা আছে, এই এম ফেজটা ডিভাইডেড ইন্টু টু, মাইটোসিস আর সাইটোকাইনেসিস ফেজ, ঠিক আছে। মাইটোসিসে কি হয়, মাইটোসিসের নিউক্লিয়ার ডিভিশন হয় এবং সাইটোকাইনেসিসে কি হয়, সাইটোকাইনেসিসের সাইটোপ্লাজম ডিভিশন হয়। তার মানে বুঝতেই পারছো, দিস ফেজ ইজ রেসপন্সিবল ফর ডিভিশন, সেল ডিভিশন। যেটা নিউক্লিয়ার ডিভিশন হচ্ছে সেটাকে বলা হয় মাইটোসিস, আর যেটাকে সাইটোপ্লাজম ডিভিশন হচ্ছে সেটাকে বলা হচ্ছে সাইটোকাইনেসিস। তো এম ফেজ হলো এমন একটা ফেজ যেখানে সেল ডিভিশন প্রক্রিয়াটি সংঘটিত হয় এবং এই ফেজটি মাইটোসিস অর্থাৎ নিউক্লিয়ার ডিভিশন এবং সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজম ডিভিশন নিয়ে দুটি ফেজ নিয়ে গঠিত। এবং এই মাইটোসিস ফেজটা আবার 4টি স্টেজ নিয়ে গঠিত। সেইটা হচ্ছে, দেখো এখানে বলেছে মাইটোসিস ফেজ নিয়ে আমি বলেছি, এই মাইটোসিস ফেজটা আবার 4টি ফেজ নিয়ে গঠিত। সেই ফেজগুলো কিন্তু আমরা পড়েছি, আমি আবার তোমাদেরকে বলছি, ভালো করে নোটস দেওয়াও আছে তোমাদেরকে। প্রথম ফেজ হচ্ছে প্রোফেজ, সেকেন্ড ফেজ প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ অ্যান্ড টেলোফেজ, ঠিক আছে। প্রোফেজ ফেজটাতে কি হয় দেখো, এই প্রোফেজ ফেজটাতে ক্রোম্যাটিন তন্তুগুলো দৃশ্যমান ক্রোমোজোমে ঘনীভূত হয় এবং প্রতিটিতে দুটি সিস্টার ক্রোম্যাটিড থাকে। তারপরে সেন্ট্রোজোমগুলি বিপরীত মেরুতে যাওয়ার সাথে সাথে মাইটোটিক স্পিন্ডেল তৈরি হতে শুরু করে, ঠিক আছে, এবং নিউক্লিয়ার এনভেলপটি ভেঙে যায় এবং লাস্টলি পরবর্তী পর্যায়ে গিয়ে সারিবদ্ধকরণের জন্য ক্রোমোজোম প্রস্তুত করে। এই যে নিউক্লিয়ার এনভেলপটি ভেঙে যায়, এখানে একটা ছবি আছে দেখতে পাবে তোমরা। এই নিউক্লিয়ার এনভেলপ, এই দেখো এইটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ, এই যে এইটা হচ্ছে এই গোল মতোটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ। পরের স্টেজে তোমরা গিয়ে দেখতে পাবে এই যে এইটা হচ্ছে মেটাফেজ, এখানে কিন্তু নিউক্লিয়ার এনভেলপটা নেই। নিউক্লিয়ার এনভেলপটা দেখো এখানে আর নেই, এখানে জাস্ট কিছু টুকরো পড়ে আছে, ফ্র্যাগমেন্টস পড়ে আছে, ঠিক আছে। নিউক্লিয়ার এনভেলপটা কিন্তু এখানে আর নেই। এই সমস্ত কিন্তু তোমাদেরকে ডায়াগ্রাম সমেত ভালো করে বুঝিয়ে সুঝিয়ে লিখতে হয় পরীক্ষায়, ঠিক আছে। এবার সেকেন্ড ফেজ মেটাফেজ, এই ফেজে কি হয়, যে মাইটোটিক স্পিন্ডেলটা তৈরি হতে শুরু করেছিল সেটি এই মেটাফেজে কি হয়, ক্রোমোজোমগুলি কোষের বিষুব রেখাতে মেটাফেজ প্লেট বরাবর সারিবদ্ধ হয়। দেখতেই পাবে এখানে কি করে সারিবদ্ধ হচ্ছে, এগুলো ক্রোমোজোম, এখানে মেটাফেজ প্লেট বরাবর এই ক্রোমোজোমগুলো সারিবদ্ধ হচ্ছে, ঠিক আছে। এবং এইটা এনশিওর করে যে প্রতিটা ক্রোমোজোম তাদের কাইনেটোকোরের মাধ্যমে বিপরীত মেরুতে বা অপোজিট পোল থেকে স্পিন্ডেল ফাইবারগুলির সাথে সঠিকভাবে কানেক্টেড রয়েছে বা সংযুক্ত রয়েছে।
এবার থার্ড ফেজ হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজে কি হয়, অ্যানাফেজে প্রত্যেকটা ক্রোমোজোম সিস্টার ক্রোম্যাটিডগুলি সেন্ট্রোমিয়ারে টেনে আলাদা হয়ে সেলের বিপরীত মেরুর দিকে চলে যায়। এখানে তোমরা দেখতেই পারবে, এখানে আমরা দেখছিলাম কি মেটাফেজ প্লেট বরাবর সারিবদ্ধ হয়েছে, তাই তো এই যে ক্রোমোজোমগুলো মেটাফেজ প্লেট বরাবর সারিবদ্ধ হয়েছে কি কোষের বিষুবরেখাতে, তাই তো। এবার এখানে অ্যানাফেজে আমরা কি দেখব, অ্যানাফেজে দেখতে পাচ্ছি যে দেখো সিস্টার ক্রোম্যাটিডগুলি সেন্ট্রোমিয়ারে টেনে আলাদা হয়ে গিয়ে সেলের বিপরীত মেরুর দিকে চলে যায়। এখানে কিছু সিস্টার ক্রোম্যাটিড, এখানে কিছু সিস্টার ক্রোম্যাটিড যেগুলো বিপরীত মেরুতে চলে গেছে, অপোজিট পোলে তারা চলে গেছে, এবং এই বিচ্ছেদটি কাইনেটোকোরের সাথে সংযুক্ত স্পিন্ডেল ফাইবারগুলির সংক্ষিপ্তকরণ দ্বারা চালিত হয়। ঠিক আছে, ভালো করে বোঝাচ্ছি, খুব ভালো করে বোঝো, ছবি সহ তোমাদেরকে বোঝাচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। এবং আরেকটা ফেজ, লাস্ট ফেজ মাইটোসিসের, সেটা হচ্ছে টেলোফেজ। এই টেলোফেজটা হচ্ছে বিচ্ছিন্ন যে সিস্টার ক্রোম্যাটিডগুলি কোষের বিপরীত মেরুতে পৌঁছায়, এই যে এই বিচ্ছিন্ন যে সিস্টার ক্রোম্যাটিডগুলি কোষের বিপরীত মেরুতে পৌঁছায়, এই সমস্ত যে সিস্টার ক্রোম্যাটিডগুলি রয়েছে এগুলো ক্রোম্যাটিন থেকে বিক্ষিপ্ত হতে শুরু করে। ঠিক আছে, এবং নিউক্লিয়ার এনভেলাপটা প্রতিটা ক্রোমোজোমের চারপাশে আবার রিফর্ম হতে থাকে এবং কোষের মধ্যে বা সেলের মধ্যে দুটি স্বতন্ত্র নিউক্লিয়াস তৈরি করে। ঠিক আছে, এখানে তোমাদের ছবিতে আমি বোঝাই কি বলতে চেয়েছে। এখানে যে সিস্টার ক্রোম্যাটিডগুলি আলাদা হয়ে গেছিলো কোষের বিপরীত মেরুতে, সেখানে কি হয়, সেখানে ক্রোম্যাটিনগুলি আবার বিক্ষিপ্ত হতে শুরু করে এবং নিউক্লিয়ার এনভেলাপ মানে হচ্ছে দ্য আউটার কভারেজ স্ট্রাকচার দ্যাট ইজ প্রেজেন্ট, মানে বাইরের দিকে, নিউক্লিয়াসের বাইরের দিকে প্রেজেন্ট থাকে। ঠিক আছে, এখানে দেখো আবার একটু একটু করে ফ্র্যাগমেন্টগুলো জুড়তে শুরু করেছে। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাবে আবার এখানে দুটো জুড়তে শুরু করেছে, আর এই সেলের শেপটা দেখো অনেকটা এরকম ভাঁজ হয়ে গেছে। ঠিক আছে, এইখান থেকেই দুটো সেল তৈরি হবে। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এবার আরও এখানে বলেছে কি দেখো, এখানে যে দুটো সেল তৈরি হচ্ছে প্রত্যেকটা সেলের কিন্তু স্বতন্ত্র নিউক্লিয়াস থাকছে, তার মানে নিউক্লিয়াস, দুটো সেল তৈরি হচ্ছে, এখান থেকে এটা ভাগ হয়ে যাবে, দুটো সেল তৈরি হচ্ছে, দুটো সেলের কিন্তু স্বতন্ত্র নিউক্লিয়াস থাকছে। ঠিক আছে, আচ্ছা, এবারে যে ফেজটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে সাইটোকাইনেসিস। ঠিক আছে, সাইটোকাইনেসিস মানে হচ্ছে ডিভিশন অফ সাইটোপ্লাজম। আমরা দেখলাম কি নিউক্লিয়াসের ডিভিশনটা অলরেডি কমপ্লিট হয়ে গেল, একটার থেকে দুটো নিউক্লিয়াস তৈরি হলো। এবারে আমরা দেখব সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজম ডিভিশন। এবার টেলোফেজের পরে সাইটোকাইনেসিসের সময় কোষের সাইটোপ্লাজম দুটি স্বতন্ত্র ডটার সেল তৈরি করার জন্য বিভক্ত হয়। ঠিক আছে, এখানে দেখো কি করে তৈরি হচ্ছে, এই যে একটা স্ট্রাকচার তৈরি ছিল, এখানে এই যে এই স্ট্রাকচারটা তৈরি ছিল, এখানে একটা ক্লিভেজ ফিউরো গঠন করবে। এই ক্লিভেজ ফিউরোটার জন্য দুটো ভাগ হয়ে যাবে, এরমভাবে দুটো ভাগ হয়ে গিয়ে এই একটা সেল, এই একটা সেল তৈরি হবে। আর যে লিকুইডটা ফিল থাকবে, এই যে সেলের মধ্যে লিকুইডটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে সাইটোপ্লাজম। ঠিক আছে, তার মানে কি সাইটোপ্লাজম ডিভিশন হলো। সাইটোপ্লাজমটা কি করে ডিভিশন হলো, দুটো সেল যখন ডিভাইড হয়ে যাচ্ছে সাইটোপ্লাজমটাও ডিভাইড হয়ে যাচ্ছে, নিউক্লিয়াসটাও ডিভাইড হয়ে যাচ্ছে, এইভাবে নিউক্লিয়ার ডিভিশন হলো এবং এই একইভাবে সাইটোপ্লাজম ডিভিশনটা হলো। এবং এই যে বলছে কোষের সাইটোপ্লাজমে দুটি স্বতন্ত্র ডটার সেল তৈরি করার জন্য বিভক্ত হয়। প্রাণী কোষে একটি সংকোচনশীল বলয় তৈরি হয়, যেটা তোমরা পড়বে যে ক্লিভেজ ফিউরো, এই যে ক্লিভেজ ফিউরো তৈরি হয়, যা ক্লিভেজ ফিউরো গঠন করে, যার ফলে দুটি পৃথক কোষ তৈরি হয়, যেটা আমি তোমাদেরকে বলছি, এটাই তোমাদের নোটসে লেখা আছে। ঠিক আছে, এবং উদ্ভিদ কোষের কেন্দ্রে একটি কোষের প্লেট তৈরি হয় এবং ধীরে ধীরে একটি নতুন কোষ প্রাচীরে বিকশিত হয়। উদ্ভিদ কোষে কি, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে। ঠিক আছে, তো উদ্ভিদ কোষে কি হবে, উদ্ভিদ কোষে এই কোষের প্লেট তৈরি হবে এবং ধীরে ধীরে নতুন কোষ প্রাচীরে বিকশিত হয়, যা দুটি ডটার সেলকে পৃথক করে। ঠিক আছে, সাইটোকাইনেসিস এইটা আমাদেরকে নিশ্চিত করে যে প্রতিটা ডটার সেলে সেল ডিভিশন বা কোষ বিভাজন প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে এবং সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এবং বিভিন্ন সেলুলার উপাদান আছে ওই সেলটার মধ্যে। ঠিক আছে, ক্লিয়ার? আমি কিন্তু প্রত্যেকটা তোমাদেরকে ফেজ পড়ালাম উইথ ডায়াগ্রাম, উইথ দেয়ার ফাংশন অ্যান্ড দেয়ার ফিচার্স অলসো। তো তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর তোমাদেরকে বললাম যে অ্যাডমিশন রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে বা তোমরা যদি আমার কাছে অ্যাডমিশন নিতে চাও, তাহলে @সৃঞ্জনা08 এই টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করো, অথবা ফেসবুক পেজ একাডেমিক অস্ত্রতে মেসেজ করো তোমাদের অ্যাডমিশন রিলেটেড। আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো এবং তোমরা তোমাদের সিটটা আমার কাছে বুক করে নিতে পারো। সো চলো আজকের ভিডিওটা এত পর্যন্তই।
তোমাদের যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আপাতত বাই, পরের ভিডিওতে আবার দেখা হবে।